যেখানে কথা হওয়ার কথা ছিল উত্তরবঙ্গের মানুষের দুর্গতি এবং দুর্যোগ নিয়ে, সেখানে দেখা গেল সমস্ত কথাই বাঁক নিয়েছে সেই সব কিছুর মতোই রাজনীতির দিকে। এবং উত্তরবঙ্গের মানুষের কাছে আবারও এই বার্তাই গেল যে তাদের লড়াই, তাদের বিপদের থেকেও বড় হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক বার্তা, রাজনৈতিক তর্কাতর্কি এবং কোন মাটিতে কার দখল বেশি সেটা দেখানোর প্রতিযোগিতা। পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে অত্যন্ত লজ্জার এই বিষয়টা, কিন্তু এই যে একটা জাঁতাকলের মধ্যে আমরা ঢুকে পড়েছি, এর থেকে বেরোনোর কোনো ইঙ্গিতে দেখতে পাওয়া যাচ্ছে না। আপনারা জানেন বিজেপির দুই নেতা, একজন সাংসদ এবং একজন বিধায়ক আজ নাগরাকাটায় যাওয়ার চেষ্টা করেছিলেন রিলিফ নিয়ে। খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষ। খগেন মুর্মু তিনি হচ্ছেন মালদা উত্তরের সাংসদ এবং শঙ্কর ঘোষ তিনি শিলিগুড়ির বিধায়ক। তারা নাগরাকাটায় যাওয়ার চেষ্টা করেন এবং সেখানে ঢোকার আগেই একদল মানুষ তাদের উপরে আক্রমণ চালান। রীতিমতো তাদের গাড়ি ভাঙচুর করা হয়, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, নদী থেকে পাথর তুলে এনে পাথর মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। খগেন মুর্মুর এই অভিযোগ সামনে উঠে আসে এবং দেখা যায় যে খগেন মুর্মুর মাথা থেকে একেবারে গল করে রক্ত ঝরছে। তাকে হাসপাতালে গাড়ি করে নিয়ে যাওয়ার সময় বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ নিজেই গোটা যে বিষয়টা ঘটেছে তার বর্ণনা করেন এবং তিনি বলেন যে আমি এবং খগেনদা দুজনে সেখানে রিলিফ নিয়ে যাচ্ছিলাম। কিছু মানুষজন দিদি দিদি করতে করতে আমাদের দিকে তেড়ে আসে, আমাদের জিজ্ঞেস করে আমরা এখানে কেন এসেছি, কি করব, এবং তারপরে তারা গালিগালাজ করতে শুরু করে প্রথমে, তারপর পেছন থেকে ধাক্কা দিতে শুরু করে, মারধর করতে শুরু করে, গাড়ির কাঁচ তারা ভেঙে দিয়েছে এবং তারপর তারা পাথর ছুঁড়তে শুরু করে এবং সেই পাথরের আঘাতেই খগেন মুর্মুর মাথা ফেটে গেছে এবং গল করে রক্ত পড়ছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। শঙ্কর ঘোষ নিজে বলেন যে আমি সিটে যদি বসে না পড়তাম, একেবারে যদি নিচু হয়ে না যেতাম, তাহলে আমার মাথাটাও ফেটে যেত এবং একটা ভয়াবহ পরিস্থিতি সেখানে তৈরি হয়েছে। এবং এই জায়গা থেকে সব থেকে গুরুতর যে অভিযোগটা উঠে আসে সেটা হচ্ছে পুলিশ এখানে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। পুলিশ বিন্দুমাত্র কিচ্ছু করেনি, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে গোটা জিনিসটা দেখেছে। এই নিয়ে অবশ্যই করে রাজনৈতিক চাপানোতো শুরু হয়ে গেছে। অনেক নেতারাই অনেক রকম কথাবার্তা বলছেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন পশ্চিমবঙ্গের বিজেপির যিনি প্রাক্তন রাজ্য সভাপতি এবং বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলছেন যে আমাদের এই সাংসদ বিধায়ক নেতাদের ওপর যেভাবে আক্রমণ করা হলো তাতে একটা বিষয় স্পষ্ট যে পশ্চিমবঙ্গে গণতন্ত্র বিপন্ন। মমতা বন্দ্যোপাধ্যায় পরিকল্পিতভাবে একটি ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছেন। তিনি এই ঘটনা সম্পর্কে অবগত, তাকে না জানিয়ে এত বড় একটা ঘটনা, এত বড় একটা বিষয় ঘটতে পারে না। সুকান্ত মজুমদার আরও একটি কথা বলেছেন। তিনি বলছেন যে বাংলাদেশি এবং মুসলিমদের উস্কে দিয়ে বিজেপির নেতাদের ওপর এই ধরনের আক্রমণ করানো হচ্ছে। তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছে রাজনৈতিকভাবে, সেই কারণে বাংলাদেশি আর মুসলিমদের উস্কে দিয়ে তারা এই রকম আক্রমণের ঘটনা ঘটাচ্ছে। দেখুন, খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষ দুজনেই কিন্তু বিজেপির উত্তরবঙ্গের নেতা, উত্তরবঙ্গের বিধায়ক এবং সাংসদ, এবং উত্তরবঙ্গ বিজেপির পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। সেখানে দাঁড়িয়ে এই ঘটনা যখন ঘটছে, যখন বিজেপির দুই নেতার ওপর এইভাবে হামলা হচ্ছে, একেবারে রক্তারক্তি কাণ্ড হচ্ছে, সেটাকে কিন্তু অনেকেই এই দিক থেকেও দেখছেন যে তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে তাদের হারানো জমি ফিরে পেতে ঠিক কতটা মরিয়া তার এটা একটা উদাহরণ হতে পারে নির্বাচনের আগে। এবং তারই সঙ্গে এখানে আরো একটি বক্তব্য সামনে রেখেছেন উদয়ন গুহ, দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। তিনি বলছেন কে বলেছে এই কাজ তৃণমূল করেছে? মোটেই তৃণমূল করেনি। এটা হতে পারে যে সাধারণ মানুষজন তারা ক্ষিপ্ত হয়ে এই কাজ করেছেন, এইরকম ঘটনা ঘটিয়েছেন। তারপরেই উদয়ন গুহ একটি বিবৃতি দিয়েছেন এবং তিনি বলছেন যে দেখুন, প্রথমেই বলে রাখছি আমাদের দল কিন্তু কোনোভাবেই কোনো হিংসাকে সমর্থন করে না। বিজেপির নেতাদের সঙ্গে আজ যে ঘটনা ঘটেছে সেটা তাদের নিজেদের কর্মফল। আমরা মানুষকে সাহায্য করব না, মানুষের পাশে থাকবো না, আর যে সময় সাধারণ মানুষজন ভয়াবহভাবে বিপন্ন সেই সময় 10টার বেশি গাড়ির কনভয় নিয়ে এসে শুধু ফটোশুট করব, কোনো ত্রাণ নিয়ে যাব না, তাদের সাহায্য করব না, শুধু ফটো তুলতে যাব, তাহলে তো সাধারণ মানুষজন খেপে যাবেনই, সাধারণ মানুষজনের ক্ষোভ তো আছড়ে পড়বেই। এবং সেই ঘটনায় দেখতে পাওয়া গেছে মানুষের পাশে থাকবো না আর তারপরে বিপদের সময় এসে খালি ছবি তুলবো, এইটাই হচ্ছে বিজেপির কাজের ধারা। এ কথা বলছেন তৃণমূল কংগ্রেসের নেতা, আমাদের রাজ্যের মন্ত্রী এবং দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। দেখুন, এখানে বাংলাদেশি, মুসলিম অথবা মানুষের রাগ আছড়ে পড়েছে, এই সমস্ত কথাবার্তা বলে যতই বিষয়টাকে বেঁকানোর চেষ্টা করা হোক না কেন, সব থেকে বেশি এই ঘটনায় যেটা চোখে লাগার মতো বিষয় এবং যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা ফিক্সচার হয়ে গেছে, যে কোনো জায়গায় কমন হয়ে গেছে, সেটা হলো এই অভিযোগ যে যখন ওই ঘটনা ঘটছে সাংসদের রক্ত ঝরছে, এমন করে মারা হয়েছে যে একেবারে মাথা ফেটে গল করে রক্ত পড়ছে, ওই ঘটনা যেখানে ঘটছে সেখানে পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুলিশ
দেখেছে তারা কিচ্ছুটি করেনি। এই অভিযোগটা কিন্তু এখানে সব থেকে ভয়াবহ এবং গুরুতর অভিযোগ। আপনি রাজনীতির যে কোনো দিকে থাকতে পারেন, আপনি যে কোনো কাউকে পছন্দ করতে পারেন, অপছন্দ করতে পারেন বা সমর্থন করতে পারেন, কিন্তু যে দৃশ্য আজ চোখের সামনে দেখতে পাওয়া গেছে সংবাদ মাধ্যমে, একজন সাংসদের যেভাবে রক্ত ঝরেছে, সেখানে প্রশাসনের কি কাজ, প্রশাসনের ভূমিকা, সেটা নিয়ে কিন্তু একটা বড়সড় প্রশ্নচিহ্ন চলে আসে। বারবার আমি একটাই কথা বলছি, কোন সাংসদ মানুষের পাশে থাকেন, কোন বিধায়ক থাকেন না, কে কাজ করেন কে করেন না, এটা একটা কন্টিনিউয়াস রাজনৈতিক তরজা। আপনি সারা বছর ধরে সেই তরজা চালাতে পারবেন, আপনি দোষারোপ করতে পারবেন এবং আপনি সেটা করেন, আপনি আঙুল তোলেন, পাল্টা আপনার দিকে আঙুল ওঠে। কিন্তু একজন সাংসদ, দেশের একজন সাংসদ, তার নিরাপত্তার ব্যবস্থা, তার নিরাপত্তার জায়গা যদি এত ঠুনকো হয়, এত সহজে যদি মাথা দিয়ে গলগল করে রক্ত বেরিয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয় পুলিশের সামনে, জীবনে যদি ফুল স্টপ লেগে যায়, তাহলে আর বলারটা কি বাকি থাকবে? এবং যথারীতি আমাদের রাজ্যের যে কোনো দুর্যোগ, যে কোনো বিপদে যেটা আমরা দেখতে পাই, মানুষের প্রাণের দাম সেটা লাগানো হয়ে গেছে। যে হিসেবটা এই মুহূর্তে সামনে রাখা হচ্ছে, মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে 23 জন মারা গেছেন উত্তরবঙ্গে, এখনো পর্যন্ত সেই হিসেব সামনে এসেছে। এবং সেখানে মুখ্যমন্ত্রী বলছেন, দেখুন টাকা তো মানুষের জীবনের বিকল্প হতে পারে না, কিন্তু তাও এটা একটা আমাদের সামাজিক কর্তব্য, সেই কারণে মৃতদের পরিবারের হাতে 5 লক্ষ টাকা করে তুলে দেওয়া হবে এবং তাদের পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি দেওয়া হবে, যাতে তাদের পরিবারের কাউকে অন্য কারোর মুখাপেক্ষী হয়ে থাকতে না হয়। এখন বিষয়টা হচ্ছে, ক্ষতিপূরণের ঘোষণা করেছেন সামাজিক কর্তব্য হিসেবে মুখ্যমন্ত্রী, অত্যন্ত ভালো কথা। কিন্তু এর আগে আমি একটা পর্ব করেছিলাম যেখানে আমি আপনাদের সামনে এই কথাটা রেখেছিলাম যে কিভাবে আমাদের রাজ্যে একের পর এক ক্ষতিপূরণ ঘোষণা করা হয়, কিন্তু সেই ক্ষতিপূরণ মৃতের পরিবার বলুন বা নির্যাতিতা যারা হয়েছেন, যারা অত্যাচারিত হয়েছেন, তাদের হাতে গিয়ে পৌঁছায় না। মাসের পর মাস, বছরের পর বছর কেটে যায়, সেই ক্ষতিপূরণ পৌঁছায় না। কখনো সেই ক্ষতিপূরণের জন্য আবার নতুন করে মামলা করতে হয়। তো এখানে এই যে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে এবং চাকরির কথা বলা হয়েছে যাতে কারোর মুখাপেক্ষী থাকতে না হয় এই বিপন্ন পরিবারগুলিকে, সেখানে দাঁড়িয়ে আজ এই ক্ষতিপূরণের ঘোষণা থেকে যতদিনে এই ক্ষতিপূরণ বাস্তবায়িত হবে এবং এই টাকাটা তাদের হাতে গিয়ে পৌঁছাবে, ততদিন না আবার উত্তরবঙ্গে নতুন করে কোনো প্রাকৃতিক দুর্যোগ চলে আসে এবং আবার নতুন করে কোনো ক্ষতিপূরণের ঘোষণা করার জায়গা চলে আসে। যাই হোক, এবং এখানে আরও একটি বিষয়, এই যে হোমগার্ডের চাকরি দেওয়া হয়েছে, মানে এখন এই হোমগার্ডের চাকরির কথাটা শুনলেই আমার মনে হয় মাঝে মধ্যে যে হোমগার্ডের চাকরিতে নর্মালি রিক্রুটমেন্ট পেয়েছেন, নর্মালি নিয়োগ হয়েছেন এমন মানুষ বোধহয় নেই। বেশিরভাগই হোমগার্ডের চাকরি যারা করছেন সবই কোটায়। আর সব থেকে ভয়াবহ বিষয়, সেই কোটা হলো সর্বনাশ কোটা। আপনি কিভাবে চাকরি পেয়েছেন? আমার বাবা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন, তাই আমি হোমগার্ডের চাকরি পেয়েছি। আচ্ছা, আপনি কি করে পেলেন? আমার মা উত্তরবঙ্গের বন্যায় জলে ভেসে গেছেন, সেই কারণে আমি হোমগার্ডের চাকরি পেয়েছি। বলা যায় না, কোনো একটি পরিবারের যদি 2 জন মারা গিয়ে থাকেন কোনো দুর্যোগে, সেখানে সেই পরিবারের কোনো একজনকে দুবার করে হোমগার্ডের চাকরি দিয়ে সেটাকেই ডবল চাকরি আমাদের রাজ্যে বলা হবে কিনা। তো মুখ্যমন্ত্রী ক্ষতিপূরণের ঘোষণা করে দিয়েছেন, এদিকে হোমগার্ডের চাকরির কথা বলে দিয়েছেন। আর কিছু কি তার বলার মতো বাকি আছে বা করার মতো বাকি আছে? হ্যাঁ আছে তো। কেন? ম্যানমেড বন্যার তত্ত্ব সামনে রাখার রয়েছে তো। যেমন মুখ্যমন্ত্রী বলেছেন যে দেখুন, ভুটান আর সিকিমের জন্যই কিন্তু এই অবস্থা হয়েছে উত্তরবঙ্গের। তিনি বলছেন ভুটানে 56টা নদী রয়েছে, এদিকে সিকিমে 40টা বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, সেই কারণে সমস্ত জল চলে আসছে এবং ঢুকে পড়ছে উত্তরবঙ্গে। তারই সঙ্গে মুখ্যমন্ত্রী বলছেন কেন্দ্রেরই তো দোষ, কেন্দ্র আমাদের বন্যা ব্যবস্থাপনায় বিন্দুমাত্র কোনো সাহায্য করে না, টাকা পয়সা কিচ্ছু দেয় না। তার সঙ্গে গঙ্গা পরিষ্কার করার যে গঙ্গা অ্যাকশন প্ল্যান, সেটাও তারা বন্ধ করে দিয়েছে। এটা পশ্চিমবঙ্গের প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনা এবং বৈষম্য। তারই সঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্য হচ্ছে যে এক তো সিকিম ভুটানের জন্যই বন্যা হচ্ছে, ওখান থেকে জল ঢুকছে, তার সঙ্গে 12 ঘন্টায় 300 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে, দুর্যোগ এবং তার সঙ্গে ম্যানমেড বন্যা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করছেন যে আমরা আর কত জল ধরবো, আর কত জল আমরা রাখবো? বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশের জল সমস্ত কিছু আমরা সহ্য করছি, আর কত করব? সত্যি বলুন তো, আর কত করবেন এই মানুষটা? এই মানুষটা করেই যাচ্ছেন। পশ্চিমবঙ্গের মানুষের লজ্জা হওয়া উচিত, গ্লানি বোধ হওয়া উচিত যে এই মানুষটার দিকে তাকিয়ে আমরা কোনো প্রশ্নও করছি, যেখানে এই মানুষটা এত করছেন। কি করছেন সেটা তিনিই জানেন, কিন্তু এত কিছু তিনি করছেন। এবং মুখ্যমন্ত্রী যখন এত কিছু করতে শুরু করে দিয়েছেন, আর কি করবেন, আর কত করবেন এই প্রশ্ন করছেন, তার মাঝখানে আরো অনেকেই অনেক কিছু করে ফেলছেন। যেমন জানা যাচ্ছে যে এই দুর্যোগ, এই সমস্ত কিছু শুরু হওয়ার পর থেকে যারা ফিরে আসবেন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের দিকে, পর্যটক যারা রয়েছেন, যারা ফেরার চেষ্টা করছেন, তাদের জন্য দেখা যাচ্ছে বাগডোগরা থেকে কলকাতাগামী যে বিমান, সেই বিমানের ভাড়া একেবারে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। সোমবার বিকেলের দিকে দেখা যাচ্ছিল যে বাগডোগরা থেকে কলকাতায় ফেরার যে বিমান, সেই বিমানের ভাড়া হয়ে গেছে 16,000 টাকা। আবার যে বিমানগুলো দিল্লি হয়ে আসবে, সেগুলো 40,000 টাকা পর্যন্ত পৌঁছে গেছে। তো এই পরিস্থিতিতে অনেক পর্যটকরাই আটকে পড়েছেন, এত টাকা দিয়ে তারা বিমানে ফিরতে পারছেন না। এই সেম
জিনিসটা আমরা দেখেছিলাম কাশ্মীরের ক্ষেত্রে, যখন কাশ্মীরে সেই দুষ্কৃতী হামলা, সেই জঙ্গি হামলা হয়েছিল, তারপরে কাশ্মীর থেকে যারা ফেরার চেষ্টা করছেন সেই সমস্ত ফ্লাইটের যে টিকিট সেগুলোর দাম একেবারে মানে আকাশ ছোঁয়া হয়ে গেছে। সেখানে তবু বিষয়টা সামনে আসার পরে তৎপরতার সঙ্গে তাড়াতাড়ি বিষয়টার মধ্যে ইন্টারভিন করে তবুও কিছুটা কন্ট্রোল করা গিয়েছিল। এখন এখানে তো একেবারেই খাপছাড়া সমস্ত কিছু, আদৌ এখানে কিভাবে কি ইন্টারভিন করা যাবে সেটা বোঝা যাচ্ছে না। এবার এখানে অনেকেই বলতে পারেন যে এত উড়ে আসার কি আছে, তাদের উদ্দেশ্যে বলি, যারা এরকম ভাবছেন তাদের উদ্দেশ্যে বলছি, অনেকেই যারা পাহাড় থেকে সমতলে ফেরার চেষ্টা করছেন তাদের জন্য বলা হচ্ছে উত্তরবঙ্গ পরিবহন নিগমের তরফ থেকে নর্মালি যে বাসগুলো চলে সেগুলো বাদ দিয়ে আরও 3টে বাস চালানো হয়েছে, কিন্তু তাতেও হয়নি। অনেক যাত্রীকে বেশি ভাড়া দিয়ে বেসরকারি বাসে করেও ফিরতে হচ্ছে, তাও সেই বাসের টিকিট তারা পাচ্ছেন না, এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। অতএব এই মুহূর্তে দাঁড়িয়ে কিভাবে তারা ফিরে আসবেন এটা একটা বিরাট বড় প্রশ্ন। এখনো পর্যন্ত এই বিমানের ভাড়ার যে একটা আকাশচুম্বী দাম দেখতে পাওয়া যাচ্ছে, সেখানে কেন্দ্র বলুন বা রাজ্য বলুন কারোরই কোনো ইন্টারভিন করার মতো কোনো পরিস্থিতি দেখতে পাওয়া যায়নি, কেউ কোনো পদক্ষেপ করেছেন সেটা দেখতে পাওয়া যায়নি। হয়তো তারা করবেন, এইবারে তাদের নজরে আসবে, টনক নড়বে, তারপর তারা হয়তো এখানেও ইন্টারভিন করবেন। কিন্তু এই যে কোনো বিপর্যয় বা বিপদের সময় এই যে একেবারে সমস্ত কিছুর দাম একেবারে আকাশ ছোঁয়া করে দেওয়া, চটচট করে দাম বাড়িয়ে দেওয়া, মানুষের বিপদের সুযোগ নেওয়ার যে প্রবণতা আমরা বারবার দেখতে পাই, এটা দেখে বিশ্বাস করুন আবার আমাদের মনে পড়ে যায় সত্যি আমরা তো আছি আমাদেরই জায়গায়, আমাদের দেশে আমরা যেখানে থাকার ঠিক সেখানেই আছি, মরি বা বাঁচি আমরা সেখানেই পড়ে আছি। আমি আগের দিনের পর্বটা শুরু করেছিলাম এই বলে যে উত্তরবঙ্গের মানুষজন মাঝে মধ্যেই যে কলকাতা এবং তার পাশের আশপাশের অঞ্চলের লোকজনকে যে গালাগাল করেন না, উদম গালাগাল করেন, সেটা একদম ঠিক করেন, আরও বেশি করে করা উচিত। কারণ তাদের এই যে রাগটা, এটা অ্যাকচুয়ালি কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের সাধারণ মানুষের প্রতি নয়, এইটা পশ্চিমবঙ্গের এই যে কলকাতা কেন্দ্রিক রাজনীতি তার প্রতি। সেখান থেকেই তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে, তাদের যে অবহেলাটা সহ্য করতে হয় দিনের পর দিন, সেখান থেকেই এই রাগের বহিঃপ্রকাশটা বারবার ঘটে। দেখুন এই যে ঘটনা উত্তরবঙ্গে ঘটলো, এরপরে অনেকগুলো প্রশ্ন ওঠার দরকার ছিল। কোথায় গাফিলতি হয়েছে, কোথায় খামতি হয়েছে, কিভাবে এর সুরাহা করা যেতে পারে, পরবর্তীকালে এটা যাতে আর না ঘটে তার জন্য কি কি করা যেতে পারে, কোথায় ফাঁক রয়ে গেছে সেগুলো কিভাবে পূরণ করা যাবে, গাফিলতি কোথায় হয়েছে যেগুলো অ্যাডমিট করে বলা যেতে পারে যে না ঠিক আছে এগুলো এবার থেকে আমরা শুধরে নেব, সেই একটা কথাও ওঠেনি, সেইগুলো কোনো প্রশ্নই করা হয়নি, সেই নিয়ে কোনো কথাই বলা হয়নি। এই বিষয়টা নিয়ে আমি আগের দিনও একটা পর্ব করেছি, আপনারা যারা দেখেননি তারা দেখে নিতে পারেন, আমি লিঙ্কটা দিয়ে রাখবো প্রথম কমেন্টে। কিন্তু তার বদলে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে এই নির্বাচনের ঠিক আগে একেবারে একটা রাজনৈতিক লড়াই, কতটা আমি একেবারে মাটির ওপরে দাঁড়িয়ে বলে যেতে পারি যে আমারই এখানে শক্ত ঘাঁটি রয়েছে, কিছু প্রতিশ্রুতি, কিছু ক্ষতিপূরণের কথাবার্তা, ব্যাস এই পর্যন্তই। এবং তারপর এই যে পর্যটকেরা টাটা বাই বাই করে ফিরে আসেন, সেই রকমই সবাই আবার ফিরে চলে যাবেন। উত্তরবঙ্গের পরিস্থিতির জন্য কিছু স্থায়ী সমাধান দরকার, স্থায়ী পরিত্রাণ এবং পরিকাঠামো দরকার, এবং সর্বোপরি একটি শক্তিশালী তৎপর প্রশাসন দরকার। সেটা যদি না হয়, অবহেলা যদি চলতেই থাকে, গাফিলতি যদি চলতেই থাকে, এই সমস্ত সমাধান বা সুরাহাগুলো যদি দেখতে পাওয়া না যায়, তাহলে সেখানকার মানুষের মধ্যে ক্ষোভটা উত্তরোত্তর বৃদ্ধি পাবে, সেটাই স্বাভাবিক। আজকের পর্ব এখানেই শেষ করছি, আপনাদের মতামত জানাবেন, পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।